জাহেদ এসে পড়বে না, নিয়ে যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। মোদি আশা কেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে প্রতিবাদ হয়েছে, ভালো প্রতিবাদ হয়েছে, শক্ত প্রতিবাদ হয়েছে। অনেকে আবার বলে থাকেন যে ভারত আমাদের প্রতিবেশী দেশ, এটা যারা প্রতিবাদ করে তারা রাজাকার, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা চায় না। 50 বছর স্বাধীনতা পূর্তিতে এটা অপমান করা হয়েছে, স্বাধীনতার অপমান করা হয়েছে, নানান কথাবার্তা চলছে। যাই হোক, আমার যতটুকু মনে আছে, যারা মুরব্বী, যারা জানেন তারা বলতে পারবেন, যারা নতুন তারা জানেন না, যারা তখন 5-10 বছর বয়স ছিল তারাও বিষয়টা জানে না, যারা বয়োজ্যেষ্ঠ আমাদের মতন বয়স যারা, অনেকেই জানবেন, অনেকেই জানেন না। বাংলাদেশ স্বাধীন হলে পরে পাকিস্তানের মুদ্রা চালু ছিল। তারপরে প্রথম বাংলাদেশ এর মুদ্রা টাকা ছাপিয়ে দেয় ভারত, 500 কোটি টাকা, এবং সেই টাকাটা রং ছিল ভারতীয় টাকার মতন, 500 কোটি টাকা। যশোর বর্ডার হয়ে, খুলনা হয়ে, আগে পাক ওয়াটার ছিল, পরে ওর নাম হলো বেঙ্গল ওয়াটার, দিয়ে খুলনার থেকে সদরঘাট হয়ে কার্পুয়ে বাংলাদেশ ব্যাংকে টাকাটা এসেছিল। ওই টাকাটা বিতরণ হয়, চেঞ্জ করে দেওয়া হয়। এই টাকা কিছুদিন চলার পরে, বোধহয় 3 মাসও চলে নাই, চলার পরে শেখ সাহেব তখন প্রাইম মিনিস্টার ছিলেন, শেখ সাহেব এই টাকাটা বন্ধ করে দিলেন, কমপ্লিট বন্ধ করে দিলেন। এই কারণে ভারত 500 কোটি টাকা তো আমাদের ছাপিয়ে দিছিল টাকা, তারপরেও ভারত শত শত কোটি টাকা ছাপিয়ে দেশ থেকে মালামাল, স্বর্ণ, যে যা ছিল এক সেটে ক্রয় করে নিয়ে শুরু করলো, বাংলাদেশ খালি করা শুরু করে দিল। শেখ সাহেব দ্রুততার সাথে ওই টাকাটা বাতিল ঘোষণা করে দিলেন। এটা একটা। আর একটা হলো, বাংলাদেশের স্বাধীনতার পরে ভারতীয় কম্বু পাতার বিড়ি খেত, সিগারেট ছিল স্টার, বলাকা, এইসব সিগারেটে তো আর অনেকে তখন অর্থনৈতিক দুর্বল ছিল। ভারতীয় কম্বু পাতার বিড়ি বাংলাদেশ ছেয়ে গেল। শেখ সাহেব এটা বন্ধ করে দিলেন, কঠোরভাবে বন্ধ করে দিলেন, এবং অনেক পণ্য বন্ধ করে দিলেন। 74 সালে দুর্ভিক্ষ হয়েছে, ভারত কিন্তু আমাদেরকে সেই 74 সালে দুর্ভিক্ষে কোনো সহযোগিতা করে নাই। আর শেখ সাহেবও তখন সরকার, উনি বিশ্বখাতার দিয়েছিলেন, অর্থাৎ হাত পাতেন নাই যে আমি বাংলাদেশ হয়ে যাচ্ছি, ভারত আমাকে সাহায্য সহযোগিতা করেন নাই। এরকম অনেক ক্ষেত্রে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য, তার স্বাধীনতা ঠিক রাখার জন্য বাংলাদেশ অনেক পদক্ষেপ নিয়েছে, বলার অপেক্ষা থাকে না, অনেক পদক্ষেপ নিয়েছে। ভারত যে যাই বলুক না কেন, আমাদের দেশের উপরে সে আধিপত্য বিস্তার করার জন্য, এটা সবাই জানে। জানার পরও যদি কেউ অস্বীকার যান, বলার আর কিছু থাকে না। যাই হোক, অর্থাৎ ভালো মন্দ মিলে
বাংলাদেশ প্রতিবাদ হয়েছে, মোদির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। এর ফল বাংলাদেশের জন্য ভালো হবে ইনশাল্লাহ। ভারত হিসাব নিকেশ করে কথা বলবে, হিসাব নিকেশ করে কথা বলবে। যত দিন যাবে বাংলাদেশ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ততই সোচ্চার হবে। এর সাথে কোনো ক্ষমা নাই। 71 সালে ভারত বাংলাদেশকে যেভাবে সহযোগিতা করেছিল, আর বর্তমানে 71-এর বাংলাদেশ আর 71-এর ভারত আর বর্তমানের ভারত আকাশ জমিন পার্থক্য। 71-এর ভারত আর বাংলা বর্তমানের ভারত আকাশ জমিন পার্থক্য। অর্থাৎ যাই হোক, প্রতিবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে যারা অনেকজন মারা গেছেন, আল্লাহ যেন তাদের মৃত্যুকে কবুল করে নেন। প্রতিবাদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের আহতকে কবুল করে নেন। যারা প্রতিবাদ করেছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন। আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে হেফাজত করবেন, রক্ষা করবেন। এবং এখানে একটা বিষয় হলো, যারা মারা গেছে, মাদ্রাসা ছাত্ররা মারা গেছে অসহায়, এর বিনিময়, ভালো কাজের বিনিময় নেওয়া যায় না, বিনিময় হিসাবে না। যদি কোনো সুহৃদয় ব্যক্তি থেকে থাকেন যারা মারা গেছে, আপনারা যতটুকু সম্ভব তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করবেন, যার যতটুকু নসিবি আছে। এবং সরকার যদি মনে করে তারা তাদের আত্মত্যাগের জন্য, অর্থাৎ সরকারি তহবিল থেকেও তাদের পরিবারকে অর্থাৎ উত্তম সম্মান প্রদর্শন করুন। আর পাবলিকের ভিতরে যদি কেউ থেকে থাকেন, ইসলামিক দলের ভিতরে, লিডারের ভিতরে যারা ধনী আছেন, তারা এটা করবেন, এটা অনুরোধ থাকবে। বাংলাদেশ আন্তর্জাতিক আধিপত্য, রাজনীতিবিদদের আধিপত্য, বিশেষভাবে যারা ক্ষমতা আসে যাওয়া করে তাদের আধিপত্য, তাদের বুদ্ধিজীবী সুশীল সমাজ, এই আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের মানুষ একেবারেই অসহায়। অফিসে যান, যেখানেই যান, হ্যালো, আরে তাড়াতাড়ি বলো। অর্থাৎ আধিপত্য মতবাদ রাজনীতিবিদদের পরিত্যাগ করতে হবে, সরকারি দলের পরিত্যাগ করতে হবে। কথা যেটা দেশের জন্য, ধর্মের জন্য, চাষাসুলা বলতে হবে। কে হাসিনা, কে খালেদা, কে আপনি, কে জেনারেল, কে আইজি, এইটা দেখিয়ে কথা বললে কিন্তু সে কথা কোনো দিন উপকারে আসবে না। এখনই সিদ্ধান্ত সময় এসে গেছে, সিদ্ধান্ত নিন যে এই যে রাজনীতি আধিপত্য, এই যে সমাজের বিশৃঙ্খলার যে উৎপত্তি, আপনারা যারা ক্ষমতা যায়, পুলিশকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে, হ্যাঁ ভালো কাজে ব্যবহার করবে, এইটাই তো উচিত, এইটাই তো দায়িত্ব। প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, সেবা দেওয়ার জন্য রাষ্ট্র শক্তিসমূহ, বাহিনীসমূহ ব্যবহার হবে, সরকারের নির্দেশে ব্যবহার হবে, এটাই তো ঠিক। কিন্তু সেই হিসাবে ব্যবহার না হয়ে যদি দলীয় হিসাবে যদি ব্যবহার হয়, সেইটি হবে দুঃখজনক। এই বিষয়ে পলিটিক্যাল, সরকারি দল সকলকে ফয়সালায় আসতে হবে। আপনাদের ব্যারিকেড কিন্তু ভেঙে গেছে,
আপনারা যে যাই মনে করেন না কেন, আপনাদের ব্যারিকেড কিন্তু ভেঙে গেছে, আপনাদের ব্যারিকেড কিন্তু ভেঙে গেছে। এখন আপনারা স্বাভাবিক জীবনযাত্রার মান যাতে বজায় থাকে, সমাজের শৃঙ্খলাবোধ, প্রশাসনের শৃঙ্খলবোধ, ওই স্বেচ্ছাচারিতা, ওই দলভুক্ত সিদ্ধান্ত। হাসিনা সাহেব উনি প্রাইম মিনিস্টার, ওনাকে পুরা জাতির প্রাইম মিনিস্টার, উনি নিজে বলুক। উনি তো প্রথমে দাঁড়িয়েই বলেন 14 গোষ্ঠী উদ্ধার করেন, ওই বিএনপি, ওই জামাত, ওই অমক, এই তমক। আবার তারেক রহমান, আবার ওই খালেদা জিয়া তো এখন আর নাই, থাকতেও নাই। তারেক রহমান, ওই শেখ মুজিব, ওই আওয়ামী লীগ, ওই হাসিনা, এই গুতোগুতি। খালেদা জিয়া, হাসিনা ভালো না, ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। আপনি ক্ষমতা হবেন, ক্ষমতা আসবেন, আপনি কি করবেন? আপনি তো এই করবেন, ধরার পাকড়াও, এটা ওটা করবেন। কথা বললি পারে পিটনি শুরু হয়ে যাবে। কত দেখলাম এই অবস্থায়। এই সকলেই একই অবস্থা। কিন্তু এই প্রশাসন সম্বন্ধে, এই পুলিশ সম্বন্ধে, এই রাষ্ট্র ব্যবস্থার সম্বন্ধে এটাকে তো নিরপেক্ষ রাখা, যে রাষ্ট্র ব্যবস্থা সমূহ, রাষ্ট্র বাহিনী সমূহ, রাষ্ট্রের সকল কর্মকাণ্ড নিরপেক্ষ থাক, এটা রাষ্ট্রের নির্দেশিত পথ হবে, যে কেউ জুলুম করবে না, কাউকে জুলুম করতে দেবে না। এই নীতিতে আসতে হবে। আসুন এই নীতিতে। আওয়ামী লীগ আছেন, বিএনপি আছেন, এরশাদ আছেন, যারা আছেন, মুরব্বী যারা আছেন, জ্ঞানী গুণী আছেন, তারা এই নীতিতে আসতে হবে যে আমি জুলুম করব না, কাউকে করতে দেব না। সরকারের এই নীতিতে আসতে হবে, আমরা নিজেরাও জুলুম করব না, কাউকে করতে দেব না। পলিটিক্যালদের ফয়সলায় আসতে হবে। আওয়ামী লীগ এখন ক্ষমতা, আওয়ামী লীগ এখন ক্ষমতা। কেউ যদি অপরাধ করে, পুলিশ আছে, থানা আছে, কোর্ট আছে, বিচার আছে, তারা দেখবে। ছাত্রলীগ, যুবলীগ অস্ত্র হাতে, অর্থাৎ পুলিশের ভূমিকা, সরকারের ভূমিকা, রাষ্ট্র ভূমিকা তারা গ্রহণ করবে। এ অধিকার তাদেরকে কে দিয়েছে? নিশ্চয় উবায়দুল কাদের সাহেব দিয়েছেন, নিশ্চয় তথ্যমন্ত্রী সাহেব দিয়েছেন। গুলি করার অধিকার পুলিশকে কে দিয়েছে? নিশ্চয় স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন। যেই সব মোল্লা জানোয়ারদেরকে মারো, কাটো, ধরো। একটা মানুষকে যদি মেরে ফেলা হয়, এটার কি দায়িত্ব রাষ্ট্র নিবে না? কেউই নিবে না। এর দায়িত্ব কি কেউ নিবে না? অন্য দেশ করতে পারে, তাদের বোধ শক্তি নাই। কিন্তু আমরা তো একটা স্বাধীন দেশ, আমরা তো অন্যায় বিরুদ্ধে জুলুম করেই তো আমরা দেশ স্বাধীন পেয়েছি। এই বোধ শক্তি কি আমাদের নাই? আবার বিএনপি যদি ক্ষমতা যখন ছিল, তারাও তো এইভাবেই মারছে। তাহলে যারাই ক্ষমতা যায়, তারা রাষ্ট্র ফয়সলা না করে, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা হলো এমন একটা দুর্ভাগা, পলিটিক্যাল হোক, সরকারি হোক, তারা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র সমস্যাগুলা, জাতির সমস্যাগুলা, ধর্মীয় সমস্যাগুলা, প্রশাসনিক সমস্যাগুলা সমাধান না করে বরং এইটাকে জিয়ে রাখে, এইটাকে ধামাচাপা দিয়ে এই উদরপিণ্ডে উদর গাড়ে চাপিয়ে দেওয়া হয়। এই হলো আমাদের দেশের রাজনীতিবিদদের খাসুলত। এই খাসুলত বদলাইতে হবে, সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধান করার জন্য আপনি সরকারে থাকলেন, আসুন সবাইকে ডেকে সমাধান করুন। তাতে কি আপনার ক্ষমতা নামিয়ে যাবে? আপনার নাম কি মুছে যাবে? কেউ কি আপনার পদত্যাগ দাবি করবে?
বরং আরো ভালো হবে, হৃদয়টা বাড়বে, সহনশীলতা বাড়বে সমাজের ভিতরে। অর্থাৎ জাতীয় সমস্যাগুলা সমাধান করুন, মানুষের সমস্যাগুলা সমাধান করুন, প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক শক্তি দ্বারা সমাধান করুন। বিচার ব্যবস্থা, পুলিশ আছে, আরবদত বাহিনী আছে, প্রশাসনিক ব্যবস্থা আছে, ওসি আছে, ইউনো আছে, ডিসি আছে, এসপি আছে, বিভাগীয় কমিশনাররা আছেন, আরও যারা বিভিন্ন রাষ্ট্রের সাথে গোয়েন্দা সংস্থা যারা আছে, সমস্যাগুলো সমাধান করুন। সমাধান না করে মারিয়ে পিটিয়ে, এই মার তো পাকিস্তানের পিরিয়ডে চলেছে, এই মার তো স্বাধীনতার পর থেকে চলে আসতেছে, এই মার তো ব্রিটিশ বিরোধী ছিল, এই মার তো সেই মোগল, নবাব, ব্রিটিশ, পাকিস্তান এইভাবেই তো চলে আসতেছে। এটা কি অবসান করা যায় না? অবসান করতে হবে। যারা বুদ্ধিজীবী আছেন, আপনারা শুধু নিজেদেরকে বড়ত্ব মনে করেন না। একটা মানুষ, রাস্তার একটা দুর্বল মানুষের ভিতরে জ্ঞানের ভালো জ্ঞানই থাকতে পারে, সেই জ্ঞানটাও কাজে লাগান। খালি আপনারাই মনে করছেন বুদ্ধিজীবী, পিএইচডি সিএইচডি পাশ করলেন, আপনারা রাজনীতি করবেন। যে শিক্ষার গর্বতা হলো মূর্খতার লক্ষণ। যারা শিক্ষার গর্বতা করে তারা পাক্কা মূর্খ এবং তারা জালিম, তারা অহংকারী। এবং শয়তানের চিহ্ন হলো অহংকার, শয়তানের চিহ্ন হলো অহংকার। অর্থাৎ জাতীয় সমস্যাগুলা সমাধান করুন। যদি না করেন তাহলে পরে আস্তে আস্তে বিষয়টা জটিল রূপ ধারণ করবে। ব্যারিকেড কিন্তু ভেঙে গেছে, রাজনীতিদের ব্যারিকেড কিন্তু ভেঙে গেছে। আপনারা যে যাই বলেন না কেন, ব্যারিকেড ভেঙে গেছে। এখন সকলের দায়িত্ব কর্তব্য, এই যে রাজাকার বলা হয়, ইসলামিক শরিয়া সম্মত যে অপরাধী, তার যদি পানিশমেন্ট হয়ে যায়, ওই অপরাধের যদি সাজা হয়ে যায়, তারপরে সেই অপরাধের আর তাকে দায়ী করা যাবে না। এটা শরিয়া, এটা কোরআন সুন্নাহ সম্মত। জামাতে ইসলামের ভিতরে লিডাররা যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদেরকে পানিশমেন্ট দিয়েছেন, তাদেরকে সাজা হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। এটা তাদের ওই পাপ থেকে তারা এখন মুক্ত, তাকে আর ওই পাপে দণ্ডিত করা যাবে না। এখন আপনারা যদি গায়ের জোরে করেন তো করেন। এখন কেউ যদি কোনো কথা বলে, সবাই যে আওয়ামী লীগ করবে, সবাই যে বিএনপি করবে, এইটা কেমনি করে বললেন যে সব দিয়ে পুরা জাতি আমার কথা শুনুক, পুরা জাতি অমুকের কথা শুনুক? সাধারণ একটা মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন দিতে পারেন না, তাহলে আপনারা মহত্ব কাজ কি করবেন? সাধারণ মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করতে আপনাদের গায়ে বাধা দেয়। দলীয় কর্মকাণ্ড ছাড়া, দলীয় সিদ্ধান্ত ছাড়া মুক্তিযোদ্ধাদের তালিকা হয় না। যারা ক্ষমতা আসছে, বিভিন্ন তালিকা পরিবর্তন করা হয়েছে, ভারতীয় তালিকা পরিবর্তন করা হয়েছে, অস্ত্র জমা দেওয়া তালিকা পরিবর্তন করা হয়েছে, মিলিশিয়া তালিকা অনেক পরিবর্তন করা হয়েছে, বিভিন্ন তালিকা অনেক পরিবর্তন করা হয়েছে এবং সেখানে দলীয় লোকদের ঢুকানো হয়েছে। অনেকে বলে এই যে বর্তমানে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের ব্যাপারে কয়টা কথা বলি, দিবেন না ভালো কেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের নামে মুক্তিযোদ্ধাদের এই যে হ্যারাসমেন্ট করা, এই অধিকারটা আপনাদের কে দিয়েছে? দিবেন না বলে দেন, একবারে বলে দেন, বাস আপনারাই মুক্তিযুদ্ধ হবেন, অমুক হবেন, তমক করেন গে।
কিন্তু বারবার করে ঘোষণা দেওয়া হয় যে আবেদন করুন, আবেদন করুন। আর কত আবেদন করাবেন মানুষ দ্বারা, কত আবেদন করাবেন, আর কত যাচাই বাছার নামে নাটক করবেন? লজ্জা করে না? বেহাইয়ার দল। অর্থাৎ যাচাই বাছাইয়ের নামে এইসব ভণ্ডামি বাদ দেন। মুক্তিযোদ্ধার এখন এক কথা হলো, স্থানীয় যত বাহিনী, যত সার্টিফিকেট, যত প্রমাণ আছে, এগুলা গ্রহণযোগ্যতা না। গ্রহণযোগ্যতা কি? ভারতের তালিকায় নাম আছে কিনা। ভালো কথা, ভারতের তালিকা তো নাম হয়ে গেছে, কিছু থাকতে পারে। ভারতীয় তালিকা ছাড়া আর কোনো তালিকা বা আর কোনো প্রমাণাদি গ্রহণযোগ্যতা না। এখন কথা হলো, যারা মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করছেন, আপনারা কি জানেন? আপনারা তো মনে হয় নিজেরাও জানেন না। আর যারা যাচাই বাছাই কমিটি, হয়তো তারাও জানে না, হয়তো অনেকে জানে। মন্ত্রণায়, মুক্তিযোদ্ধা মন্ত্রণায় কয়জন মুক্তিযোদ্ধা আছেন? জামুকাতে কয়জন মুক্তিযোদ্ধা আছেন? যাচাই বাছাই কমিটিতে কয়জন মুক্তিযোদ্ধা আছেন? মুক্তিযোদ্ধারা করেছে বিভিন্ন বাহিনী সমূহ, বিভিন্ন কমান্ডিং বাহিনী সমূহ। আর যারা ভারত থেকে এসেছে, তারাও স্থানীয় বাহিনীর ভিতরেই যোগদান করেছে। ভারতীয় বাহিনী যারা এসেছেন, আপনাদের অস্ত্র কোথায়? আপনাদের অস্ত্র কোথায়? কোথায় জমা দিছেন? নিশ্চয় ভারত থেকে অস্ত্র আনছিলেন। সে অস্ত্র আপনারা যুদ্ধের পরে কোথায় জমা দিছেন বলুন? অস্ত্র ছাড়া কি যুদ্ধ হয়েছে? হয় না। তা আপনি এলাকার, আপনারা দাবি করতেছেন ভারতীয় তালিকা, ঠিক আছে, ভারতীয় তালিকা, ভারতীয় কাগজপত্র থাকতে হবে কিনা, ঠিক আছে, কথা তো মিথ্যা না, সঠিক। কিন্তু এখন আপনি ভারতীয় তালিকা আনতেছেন, ওই তারা যাদেরকে আপনারা মুক্তিযোদ্ধা বানাচ্ছেন ভারতীয় তালিকা, তারা অস্ত্রটা কোথায় জমা দিছে? কোথায় জমা দিয়েছেন? অস্ত্র তো দুই ভাগে জমা হয়েছে। অস্ত্র দুই ভাবে জমা হয়েছে। স্বাধীনতার পরে 16ই ডিসেম্বরের পরে দ্রুততার সাথে, অর্থনৈতিক ছিল একেবারেই পঙ্গু ধূসর, একেবারে যাচ্ছে তাই হয়ে পড়েছিল। অর্থাৎ 5টা টাকা সংগ্রহ করে যশোর থেকে ঢাকা পর্যন্ত যাবে, এই পয়সাটাও ছিল না মানুষের। এত অর্থনৈতিক দুর্বল ছিল। তাড়াতাড়ি বিভিন্ন বাহিনীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন ছাত্র, বিভিন্ন চাকরিজীবীরা যারা যুদ্ধ করেছিল বিভিন্ন বাহিনীর সাথে, বাহিনীর প্রধানের কাছে অস্ত্র দিয়ে ওনারা বাহিনীর কাছে চলে গেলেন, ওনারা চাকরিতে চলে গেলেন। এই হলো বাহিনীর কাছে, বাহিনী প্রধান অধিনায়কদের কাছে অস্ত্র জমা হয়েছিল। আর একটা অস্ত্র জমা হয়েছিল বাহিনীর থেকে, সরকার অর্ডার দিল। এটা সরকারি অর্ডার ছিল না, এটা মুক্তিযোদ্ধাদের অর্ডার ছিল। তারা তাড়াতাড়ি বাহিনীর অধিনায়কের কাছে অস্ত্র জমা দিয়ে তারা বিভিন্ন কর্মকাণ্ডে চলে গেল। অর্থনৈতিক বিপর্যয় হয়েছে, কেউ চাকরিতে চলে গেল, কেউ লেখাপড়ায় চলে গেল। কাদেরিয়া বাহিনী রেসকোর্স ময়দানে শেখ সাহেবের কাছে অস্ত্র জমা দিয়েছিলেন, খুব সম্ভব। আর অস্ত্র জমা হলো সরকারের নির্দেশিত, অর্থাৎ প্রত্যেকটা মহকুমায় মিলিশিয়া ক্যাম্প করা হলো। 2 মাস রাখা হয়েছিল, প্রায় 2 মাসের বেতন দিয়ে, 50 টাকা করে বেতন দিয়ে মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা করা হয়েছিল। বিভিন্ন থানার থেকে অস্ত্র জমা করা হয়েছিল, বিভিন্ন বাহিনীর থেকে অস্ত্র জমা করা হয়েছিল। এই
সরকার দ্রুততার সাথে মুক্তিযোদ্ধাদের অস্ত্রটা সংগ্রহ নিল, যাতে বিশৃঙ্খলা সমাজে রাষ্ট্রে না হয়। অস্ত্র থাকলে পারে বিশৃঙ্খলা দেখা দেবে। সরকার বুদ্ধির সাথে অস্ত্রগুলা তাড়াতাড়ি জমা নিয়ে নিল। এই তা সেই অস্ত্র জমা ছাড়া কোনো ভারতীয় বাহিনী কি আলাদা অস্ত্র জমা দিছেন? হয় নাই। যত বাহিনী বলেন, ভারতীয় বাহিনী বলেন, লোকাল বাহিনী বলেন, গভর্নমেন্টের নির্দেশে মিলিশিয়া ক্যাম্পে অস্ত্র জমা হয়েছিল। আর ওই যেটাকে বলা হয় বঙ্গবীর কাদের সিদ্দিকী রেসকোর্স ময়দানে অস্ত্র জমা দিয়েছিলেন, হাজারে হাজার অস্ত্র। এই তো অস্ত্র জমা হয়েছিল। এখন অনেকে বলেন যে মিলিশিয়া ওগুলা মুক্তিযোদ্ধাই না, অনেকে বলে। এখন কথা হলো, মিলিশিয়া অস্ত্র কি আপনি দিছিলেন? আপনি কি মিলিশিয়াদেরকে অস্ত্র দিছিলেন? অস্ত্র জমা করে দিয়ে আসো। একজন বাহিনীতে অস্ত্র সংখ্যা ছিল কম, বাহিনীর মুক্তিযোদ্ধা ছিল 2-3 গুণ বেশি। 2-3 গুণ বেশি। এক অস্ত্র অনেকেই ব্যবহার করেছে। অস্ত্র অনেক সময় পাই না। 80 থেকে 85 ভাগ অস্ত্র লোকাল থেকে সংগ্রহ হয়েছে, লোকালভাবে যুদ্ধ করেছে, লোকালভাবে স্থানীয় ট্রেনিং, মিলিটারি, পুলিশ, ইপিআরের, আনসারের সদস্যরা ট্রেনিং দিয়েছে, বাহিনী গড়ে তুলেছে। ভারত কিছুদিন অস্ত্র দিয়েছিল, আবার বন্ধ করে দেয়। কয়টা অস্ত্র দিয়েছিল? যাই হোক, তবু দিয়েছিল, সহযোগিতা করেছিল। এখন যারা বাহিনী মুক্তিযোদ্ধাদের, এটা তো গভর্নমেন্ট জানতো, তৎকালীন গভর্নমেন্ট জানতেন, তাজউদ্দিন সাহেব জানতেন, উনি প্রাইম মিনিস্টার ছিলেন, দক্ষতার সাথে 9 মাস যুদ্ধ পরিচালনা করেছেন। আবু উসমান, আপনি 11 জন সেক্টর কমান্ডার, এক সেক্টর কমান্ডার 2 জন করেও ছিলেন, ওনারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছেন। আতাউল গনি উসমানী অধিনায়ক ছিলেন, সুন্দরভাবে দায়িত্ব করেছেন। প্রবাসী সরকার সুন্দরভাবে দায়িত্ব করেছেন। সুন্দর বাংলাদেশ মুক্তিযোদ্ধাকে সুন্দরভাবে আল্লাহর রহমতে আল্লাহ বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ধর্মকে ত্যাগ করে তো কেউ মুক্তিযোদ্ধায় যায় নাই, সেগুলো এখন আপনারা দাবি করেন, অর্থাৎ ধর্মকে ত্যাগ করে। যাই হোক, মিলিশিয়াতে পরবর্তী যখন রক্ষী বাহিনী হয়, অস্ত্র উদ্ধারের নামে রক্ষী বাহিনীরা অনেক পিটিয়েছে, অনেক মুক্তিযোদ্ধা, তাদের অনেক সার্টিফিকেট তারা পানিতে ফেলে দিছে, কূপের ভিতরে, ইন্দারার ভিতরে, পুকুরে ফেলে দিছে। কারণ যদি মনে করতো যে মুক্তিযোদ্ধা, তালি পারে তাকে ধরে পিটাইতো। সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের নাম ছিল 74 সালে, জরুরি আইন হয়েছিল। দেশে বিভিন্নভাবে থানা লুট, এখানে আগুন, ওখানে আগুন, এখানে মারামারি, ওখানে মারামারি, একটা বিশ্রী পরিবেশ করে ফেলা হয়েছিল, ভয়ঙ্কর পরিবেশ করা হয়েছিল। সেনাবাহিনী রাস্তায় নামলেন, মারা শুরু করলেন, পিটানো শুরু করলেন, স্বাভাবিক এসে গেল। এই ট্রাক ধরা পড়ে, ও ট্রাক ধরে, চালের ট্রাক, তেলের ট্রাক। বাংলাদেশে অর্থাৎ 7.5 কোটি মানুষের ভিতরে অনেক পণ্য সামগ্রী এসেছিল, তাতে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল না। আবার খাদ্য আমদানি করার ছিল, সে খাদ্যটাও
সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। তারপরে যখন বিভিন্ন নেতাদের ধরা পড়া শুরু হলো, তখন শেখ সাহেব বললেন যে আমার এত খাদ্য আসতেছে, এত জিনিসপত্র আসতেছে, সেগুলো যাচ্ছে কোথায়? উনি অনেক ওনার বয়ানে আছে, সেগুলো যাচ্ছে কোথায়? সব পাচার হয়ে যাচ্ছিল। তারপরে যখন আওয়ামী লীগের লিডাররা বলল যে বঙ্গবন্ধু আমাদের শেষ করে ফেলতেছে, পিটাচ্ছে, মারতেছে সেনাবাহিনী, তাড়াতাড়ি সেনাবাহিনীকে ব্যারাকে নিয়ে যান। এই শেখ সাহেব সেনাবাহিনীকে ব্যারাকে নিয়ে গেল। এখানেই শেখ সাহেবের পরাজয় হয়েছিল, এই জায়গাটা। যদি সেনাবাহিনী ব্যারাকে না নিতেন, সেনাবাহিনী যদি ব্যারাকে না ফিরিয়ে নিতেন, তা বাংলাদেশ সোজা করে ছেড়ে দিত, সোজা করে ছেড়ে দিত। ওখানেই ছিল শেখ সাহেবের দুর্বলতা, ওইটাই। আর ওইটাই ছিল বাংলাদেশের দুর্নীতির থেকে আর মুক্ত হইতে পারল না। তারপরে বহুবার সেনাবাহিনী রাস্তায় এসেছে, চেষ্টা করেছে। ওই যখনই বেসরকারি লিডারদের হাতে মন্ত্রিত্ব দেয়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, তখনই তারা দুর্নীতির ভিতরে যে এলোমেলো করে ফেলেছে। এইভাবে বাংলাদেশ হাঁটি হাঁটি পায়ে পেয়ে চলে আসতেছে। তা বিষয়টা হলো আতাউল গনি উসমানীর সার্টিফিকেট তখন মিলিশিয়া ক্যাম্পে দেওয়া হয়েছিল, আরও অতিরিক্ত বাহিনী ছিল তাদের ভিতরে প্রদান করা হয়েছিল। সেই সার্টিফিকেট যদি আপনারা বাতিল না করেন, ঠিক আছে, সেগুলো মুক্তিযোদ্ধা না। তা আপনারা তো মুক্তিযোদ্ধা, আপনারা অস্ত্র কোথায় জমা করছিলেন বলেন তো? আর কোনো চিহ্ন আছে অস্ত্র জমা দেওয়ার? চিহ্ন নাই। আপনারা যে বড় বড় কথা বলেন, আপনারা অস্ত্র জমা দেওয়ার কোথায় দিছিলেন? নিশ্চয় যে তালিকায় থাকেন না কেন, স্থানীয় বাহিনীর কাছে, অধিনায়কের কাছে অস্ত্র জমা দিয়েছিলেন, অথবা মিলিশিয়া ক্যাম্পে অস্ত্র জমা দিয়েছিলেন। এর বাইরে কি অস্ত্র জমা দিয়েছিলেন? দেন নাই। তাহলে মিলিশিয়া ক্যাম্পের যারা অস্ত্র জমা দেওয়া ছিল, ওটা ইতিহাসে 1 নাম্বার হয়ে থাকবে। এখনো হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে তার তালিকা হয়েছিল, অস্ত্র জমার তালিকা ছিল। পরে বিদেশে থাকার পরে পরে এসে তদন্ত করে এগুলা তথ্য বাইর করা হয়েছে। পরে ওই মিলিশিয়া ক্যাম্পের তালিকা যারা এসেছে তারা অনেক পরিবর্তন করে নিজেদের নাম ঢুকিয়ে আর ওই মুক্তিযোদ্ধাদেরকে অস্ত্র জমা, মিলিশিয়া ক্যাম্পে অস্ত্র জমা, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এখনও শ্রীপুর উপজেলা মাগুরা, এখনও শৈলকুপা অনেক মুক্তিযোদ্ধা পড়ে রয়েছে, সার্টিফিকেট নিয়ে পড়ে রয়েছে। তাদেরকে কেউ পাত্তা দেয় না। তারা যুদ্ধ করেছে, তারা যুদ্ধ করেছে, প্রমাণ আছে। অধিনায়কের বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলা, সারা বাংলাদেশের উপজেলাদের এইসব সার্টিফিকেট রয়েছে, এইসব অধিনায়কদের সার্টিফিকেট রয়েছে, প্রমাণ রয়েছে, পাবলিক প্রমাণ রয়েছে, সহমুক্তিযোদ্ধাদের প্রমাণ রয়েছে। আপনারা বলতেছেন সহমুক্তিযোদ্ধা 3 জন সাক্ষী দিলে, তা সেটা তো আছেই। তাহলে পরে কেন আপনারা তালিকা করছেন না? কেন আপনারা জেনারেল উসমানী, সেক্টর কমান্ডার, সব কিছু অধিনায়ক, বিভিন্ন বাহিনী, বিভিন্ন উপজেলা বাহিনী, থানা বাহিনী কমান্ডারদের, জেলা কমান্ডারদের মানছেন না? এটা তো এমনি আসে নাই। হ্যাঁ, অনেক ভুল থাকতে পারে, অনেক ভুল থাকতে পারে, কিন্তু তারপরেও কি এটা কথা ওঠে না? তারপরেও কি এটা কি করা যায় না? করা যায়।
এখন সেই মানসিকতা তো থাকতে হবে, এবং শুধু দলীয়ভাবে যদি না করে, অর্থাৎ বিভিন্ন প্রমাণাদি আপনি কাগজপত্র যদি না দেখেন, এখন অনেকেই তো ভারতের কাগজ বানাই আনতে পারে, পারে না। ভারতের কাগজ কি বানানো যায় না? ভারতের কাগজ কি বানানো হয় না? লিস্ট কি পরিবর্তন করা হয় নাই? চ্যালেঞ্জ আপনাদের সাথে থাকলো, আপনাদের সাথে চ্যালেঞ্জ থাকলো, ভারতীয় তালিকা পরিবর্তন করা হয়েছে, অনেক নাম ঢুকানো হয়েছে, ওই সার্টিফিকেট কি বানানো যায় না? ওগুলোর তো প্রয়োজন নেই। যারা যারা মুক্তিযোদ্ধা, যারা অধিনায়করা জানে তার অধীনে কতজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিল, এবং অনেক মুক্তিযোদ্ধার অস্ত্রও ছিল না, বিভিন্ন কাজে, বাহিনীর বিভিন্ন কাজে জড়িত ছিল। তারা কি মুক্তিযোদ্ধা না? যারা ম্যাগজিনে গুলি ভরে দিছিল তারা কি মুক্তিযোদ্ধা না? যারা রাইফেল টেনেছে তারা কি মুক্তিযোদ্ধা না? যারা খাবার সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের দিছে তারা কি মুক্তিযোদ্ধা না? যারা মাইলে পর মাইল হেঁটে এটা কি করেছে, তথ্য সংগ্রহ করেছে, বিভিন্ন বাহিনীর সাথে যোগাযোগ করেছে, তারা কি মুক্তিযোদ্ধা না? তা আপনারা কোনোটাই নিতে চান না। এখন নতুন করে তাল বাহানা করছেন, করেন তাল বাহানা, অর্থাৎ ভারতীয় কাগজ হইলে পারে আপনারা করবেন। তা ভারতীয় তালিকার অস্ত্রটা কোথায় জমা দিয়েছিলেন? কোথায়? যাই হোক, মুক্তিযোদ্ধাদের তালিকা তালবাহানা, পয়সার বিনিময়ে, তারপরে সহযোদ্ধাদের পিছিয়ে অর্থ সম্পদ কামাই করে সাক্ষী দেওয়া, এইসব কর্মকাণ্ড যাতে না হয়। বিভিন্ন বাহিনীর অধিনায়ক যারা ছিল তারা বলতে পারে কত মুক্তিযোদ্ধা তাদের কাছে ছিল। ওই নির্বাচিত যারা মুক্তিযোদ্ধা তারা অনেকে মুক্তিযোদ্ধাও না, তাদের দাপটের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা আউট হয়ে গেছে। তাদের দখলে মুক্তিযোদ্ধা, সব জায়গায় তাদের দখলে, সারা বাংলাদেশে প্রত্যেক বাহিনী। হয়তো কোনো অধিনায়ক মারা গেছেন, যেরকম হেমাদ বাহিনী, শ্রীপুর উপজেলা মাগুরা আকবর বাহিনী, 71 সালে আকবর বাহিনীর নাম ছিল, শ্রীপুর বাহিনীর নাম ছিল না, আকবর বাহিনীর নাম ছিল। শ্রীপুরে কেউ বলতে পারবে না 71 সালে শ্রীপুর বাহিনী কোনো বাহিনী আছে। শ্রীপুর বাহিনী কোনো বাহিনী ছিল না, এখন নাম হয়েছে শ্রীপুর বাহিনী, আকবর বাহিনীকে মাইনাস করা হয়েছে। এইসব কেন? এসবগুলো তো ঠিক না। এত শত্রুতা পোষণ কেন? অর্থাৎ প্রত্যেক বাহিনীর ভিতরে যারা মুক্তিযোদ্ধা, অধিনায়ক নাই বা সহ অধিনায়ক আছে, যারা জ্ঞানী, যারা বাহিনীর যারা মুরব্বী আছে, তারা এক জায়গায় বসে কারা কারা মুক্তিযোদ্ধা ছিল, কারা কারা নাই, আলাপ আলোচনা করে যাচাই বাছাইতে, অর্থাৎ প্রমাণ সাপেক্ষে 3 জন মুক্তিযোদ্ধা যদি বলা হয় ভালো সহযোদ্ধা, তারপরে মিলিশিয়াদের তালিকায় অবশ্যই প্রদান হবে, কারণ অস্ত্র জমা দেওয়া। মিলিশিয়ার অস্ত্র যদি বাতিল হয়, সেটা যদি মুক্তিযোদ্ধা না হয়, তাহলে তো মুক্তিযোদ্ধাই হয় নাই, এই তো মুক্তিযোদ্ধাই হয় নাই। আর যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে তাদের অস্ত্র কোথায়? তাহলে তাদের 71 সালে যদি মিলিশিয়াতে অস্ত্র যদি গ্রহণযোগ্যতা না হয়, তাহলে পরে মুক্তিযোদ্ধাদের সে যত বাহিনী হোক না কেন, তাদের অস্ত্র কোথায়? তারা কোথায় অস্ত্র জমা দিয়েছে? আর কোথাও অস্ত্র জমা হয় নাই। জামুকাও জেনে রাখুন,
ওই মন্ত্রণালয় যেকে রাখুন, মন্ত্রী সাহেব জেনে রাখুন। মন্ত্রী সাহেব, আপনি অস্ত্র কোথায় জমা দিয়েছেন বলুন? কোথায় অস্ত্র জমা দিয়েছেন? দিলে পারে মিলিশিয়াতেই দেওয়া হয়েছে, মিলিশিয়াতেই দেওয়া হয়েছে। আপনার এলাকার থেকে মিলিশিয়া যে অস্ত্র জমা দেওয়া হয়েছে সেখানে দেওয়া হয়েছে। বাহিনী প্রধান থেকে, আপনি যদি বাহিনী প্রধান হয়ে থাকেন আপনি দিছেন, অথবা বাহিনীর পক্ষ থেকে দিছেন, অথবা বাহিনী প্রধানের কাছে দিছেন। বাহিনী প্রধান যে অস্ত্র জমা করছে গভর্নমেন্টের কাছে, সেই তালিকা যদি আপনারা মাইনাস করেন, সেই তালিকা যদি গ্রহণ না করেন, তাহলে পারে এটা কি মিথ্যা হয়ে যাবে না? আগামীতে কি প্রশ্ন থেকে যাবে না? তাহলে মুক্তিযোদ্ধারা, তাদের অস্ত্র কোথায়? তাদের তো তাহলে অস্ত্রই নাই। এইসব অস্ত্র জমা যদি আপনারা না গ্রহণ করেন, তাহলে আপনারা কোন অস্ত্র জমা গ্রহণ করবেন বলুন? আপনারা যদি বিভিন্ন বাহিনীর অধিনায়কের সার্টিফিকেট যদি গ্রহণ না করেন, তাহলে পরে সহযোদ্ধাদেরকে যদি প্রাধান্য না দেন, অনেকের ভারতে গেছে, এখন তাদের অনেকে কাগজপত্র নাই, সেটাকেই গ্রহণ করবেন না? তার তো প্রমাণ আছে, ভারতে গেছে, এলাকায় প্রমাণ আছে, বাহিনীর থেকে প্রমাণ আছে। অনেকের কাগজ নাই, রক্ষী বাহিনীর সামনে অনেকের কাগজ ছিঁড়ে ফেলছে। বিভিন্ন সময় যখন অস্ত্র উদ্ধারের নামে অভিযান চলছে, তখন অনেকে, অর্থাৎ মুক্তিযোদ্ধা ছিলেন, নিশ্চয়ই অস্ত্র ছিল, এই হিসাবে তারা ভয়তে অনেক কাগজপত্র হারিয়ে ফেলছে, নষ্ট হয়ে গেছে। তাই বলে কি তারা কি হবে না? তারা কি মুক্তিযোদ্ধা তালিকা হবে না? তা কোনোটাই যদি না হয়, তাহলে খামাই যাচাই বাছাইয়ের নামে, আবেদনের নামে খামা মানুষকে হ্যারাসমেন্ট না করে, মানুষকে কষ্ট না দিয়ে, অর্থনৈতিক মানুষের দুর্বল আছে না করে, আপনারা যেভাবে বসে মন্ত্রণায় জামুকে ডেকে আওয়ামী লীগের ওই যে মুক্তিযোদ্ধা বিষয়ক আছে, কি নাম যেন, উনি হিন্দু, ওনার এক জায়গায় বসে উনি যেটা অনুমোদন দেয় সে অনুযায়ী করেন গা, বাস বাস। কিন্তু ওই আবেদনের নামে, আবেদন তো বহুত হচ্ছে, হয়েই যাচ্ছে। যেই এক আবেদন হয় 2 দিন পরে আবার ওইটা বাতিল, আবার আবেদন করো, ওইটা বাতিল, আবার আবেদন করো। আবেদন করতে 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 মানুষ বিরক্ত হয়ে গেছে, আবেদন করতে করতে মানুষ অসহায় হয়ে গেছে। শুধু আবেদন করো, আবেদন, আবেদন করে লাভ কি, ফল কি? আপনারা তো আবেদনকে গ্রহণ করছেন না, আবেদনকে গ্রহণ করছেন না, যাচাই বাছাই করছেন না, যাচাই বাছাই হচ্ছে না। যদুবা হয় লক্ষ লক্ষ টাকা, যদুবা হয় ক্ষমতা, পাওয়ার, নানান ধরনের ফিতনা, ফেসাদ, প্রভাব, প্রতিপত্তি, এগুলা চলছে। তা যাই হোক, সংক্ষিপ্ত বলা হলো। যদি সম্ভব হয় সব কিছু যাচাই বাছাই করে করুন। যদি মানসিক ভালো থাকে, না থাকে, এগুলা ডাইরেক্ট বলে দেন যে এগুলার দরকার নাই, বাস খামা মানুষকে কষ্ট দিয়েন না। ওই নতুন তালিকা নামে এইসব ধান্দাবাজি না করে এটা বন্ধ করে দেন, বা বলে দেন যে তালিকা আমাদের দরকার নেই, বাস শেষ হয়ে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে সকলে বোঝার তৌফিক দান করেন, অর্থাৎ সকল তালিকা যাতে যাচাই বাছাই কি করবেন, সহযোদ্ধারা যদি বলে, আবার সহযোদ্ধারা যারা, তাদেরও থাকতে হবে যে তারা অর্থের বিনিময়ে যেন কাউকে যেন সমর্থন না দেয়, অর্থের বিনিময়ে তারা যেন সমর্থন না দেয়। এবং অনেকে অর্থ দ্বারা সহযোদ্ধা বানায়, এটা ঠিক না। কেন অর্থ দেয়? আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন অর্থ দেবেন কেন? আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, আপনার যদি প্রমাণ থাকে, আজকে তালিকা করলো না,
কিন্তু আপনি তো মুক্তিযোদ্ধার থেকে আপনাকে কেউ মাইনাস করতে পারবে না। আজ হোক না হোক তালিকা হবেই, তালিকা হবেই, হয়েই রয়েছে সে মুক্তিযোদ্ধা। তা আবার অনেকে বিভিন্নভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধা তালিকা করে দেবে, গেজেট করে দেবে, অর্থ খায়। এগুলো বন্ধ করো। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে পয়সা খাওয়া, আর মুক্তিযোদ্ধারা ওই ভাতা পাবে বলে পাগল হয়ে গেছে। কারণ মুক্তিযোদ্ধারা ম্যাক্সিমাম গরিব মানুষ, অসহায় মানুষ, ওই বিটে বাড়ি বিক্রি করে এই টাকা দেয়। সে টাকাটা পায় না, পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হাজারে হাজার মানুষ এইভাবে অর্থ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই হবে, এই হবে, নানান ছলচাতুরি কথাবার্তা। আজও হয় না, কালও হয় না। ওই টাকা দিয়ে অসহায় হয়ে ঘুরে বেড়াচ্ছে, কথাও বলতে পারে না, সইতেও পারে না। তাই হলো বর্তমান অবস্থা। যারা জামুকায় আছেন, অর্থাৎ আপনারা অসহায়ত্ব প্রকাশ না করে যারা কমিটি হবে, কমিটি যারা বাহিনীর, যারা রেড তালিকায় আছেন, যারা ভারতীয় তালিকা, যারা ইতিমধ্যে তালিকা হয়ে গেছে, বিশেষভাবে রেড তালিকায় যারা আছেন সহযোদ্ধারা, তাদেরকে ডেকে বিভিন্ন বাহিনীর যারা অনেক অধিনায়ক নাই, যারা অনেক মুক্তিযোদ্ধা মুরব্বীরা যারা আছেন, তাদেরকে ডেকে তার বাহিনীতে কোন কোন বাহিনীতে কারা কারা ছিল এগুলো আলাপ আলোচনা করে সংশোধন করে নেন। কত যাচাই বাছাই হয়েছে, 2004 সালে হয়েছে, আরো বোধহয় 11 না কত জন হয়েছে, সেগুলা ধরেন না। কেউ তদবির করতে পারে নাই, কেউ অর্থ দিতে পারে নাই, খোঁজ নিতে পারে নাই, বিদেশে ছিল, নানানভাবে তাদের যাচাই বাছাই হয়ে গেছে। সহযোদ্ধাদের সই আছে, সব কিছু আছে। বাতিল সরকারি কাগজপত্র যদি বাতিল করা হয়, তাহলে পারে এসছে রাষ্ট্র ব্যর্থতা দ্বিতীয় হতে পারে না। আশা করি বিষয়টা সকলে অনুধাবন করবেন এবং সহায় হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।